আসসালামু আলাইকুম লিসেনার। দেশ ও দেশান্তরের বাইরে থেকে যারা শুনছেন ভূত পোকা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম আরও একটি নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে। আপনাদের আশেপাশে যদি ভয়ের ঘটনা থেকে থাকে তাহলে আপনারা আমাদেরকে ঘটনাগুলো পাঠাতে পারেন। আজকের এপিসোডে সবাইকে স্বাগতম। নিয়মিত ভয়ের ঘটনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের কাছে আপনাদের ঘটনাটি পাঠাতে ডিসক্রিপশন বক্সে ইমেল দেওয়া আছে, ইমেল করুন আপনার ঘটনাটি পাঠিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের এপিসোডটি। রাজনপুর নামক স্থানে চার বন্ধু গিয়েছিল নিজেদের বিল্ডার্স ব্যবসার জন্য উপযোগী 3টে সাইট দেখতে। ওই যে সাইট সিং বলে না, এমন। তারা চাচ্ছিল শহর থেকে দূরে কোনো নিরিবিলি জায়গায় একটা বসতি জমি কিনে সেখানে ফ্ল্যাটের উপযোগী করে বিক্রি করবে। তারা সেখানে পরিচিত পার্টির কাছে গিয়ে উঠেন। স্থানীয় লোকটাই তাদের আজকের মধ্যে 3টি জমি দেখাবেন বলে তাদের আশা। তারা সেদিন ঘুরে ফিরে 2টা জমি দেখতে গিয়ে বেলা শেষ হয়ে গিয়েছিল। ঘটনাক্রমে দুটোর একটিও পছন্দ হয়নি। স্থানীয় পার্টি তাদের জানালো 3য় জমিটা ঠিক পছন্দ হবেই হবে। আপনারা ব্যস্ত মানুষ, যেহেতু দ্বিতীয়বার আসা হয়তো মুশকিল হবে, আজকের রাতটুকু থেকে যান, কালকে সকালেই সেই জমিটা আপনাদের দেখাতে নিয়ে যাব। তাদের কথা মতো 4 জনই হতাশ। এত দূরে সফরে এসে খালি খালি ফেরত যাবে, বিষয়টা কেমন? সকাল পর্যন্ত অপেক্ষা করাই ভালো। তারা এই সিদ্ধান্ত নিল, যদি পছন্দ হয় জমিটা কিনবে। স্থানীয় লোকটা তাদের বলল, চিন্তা করবেন না, আপনাদের জন্য ও রাখার জন্য জায়গার ব্যবস্থা করব, সেটাও শহরেও পাবেন না। সামনে এই একটু কাছে আমার ফার্ম হাউস আছে, আপনারা রাতটা এখানে কাটাতে পারেন। যাই হোক, তাদের সেখানেই নিয়ে গেল স্থানীয় লোকটা। ফার্ম হাউস দেখে তো 4 বন্ধু মাথা ঘোরানোর উপক্রম। এই বিরান জায়গায় এত সুন্দর ফার্ম হাউস, এ তো রীতিমতো বিলাসবহুল হোটেলের মতো। যাই হোক, তাদের খালি পড়ে থাকা ফার্ম হাউস ঘুরে দেখলো। লোকটা তাদের জানিয়ে দিল, এখানে খাবার ছাড়া আপাতত সবই আছে। আমি বাসায় গিয়ে খানার ব্যবস্থা করে পাঠিয়ে দিচ্ছি। আপনারা কেউ দয়া করে বের হবেন না, যাই লাগে আমাকে ফোন করে জানাবেন। তারা ফার্ম হাউসের মালিকের না থাকার কারণ জিজ্ঞেস করায় লোকটা বলল, বাড়িতে উনি একমাত্র পুরুষ, আর কোনো পুরুষ নেই তাদের বাসায়। তার বাড়িতে থাকাই লাগবে। যতই চাকর বাকর থাকুক না কেন, তার বাসায় না থাকা মানে স্ত্রী সন্তানের জন্য বিপদ আর কি। তবে উনি 2 জন লোক পাঠাবেন যারা খাবার নিয়ে আসবে, তারাই এখানে নিরাপত্তা নিশ্চিত করতে অবস্থান করবে। বোঝা গেল তারা হয়তো অস্ত্র নিয়ে আসবে এখানে। একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে বলে লোকটা বিদায় নিল। কারণ খানা রান্না করেই পাঠাবেন যেহেতু। তাছাড়া মাত্রই সন্ধ্যা, ওরা বাইরে প্রচুর খাওয়া দাওয়া করেছে। তারা সময় কাটাতে বুদ্ধি বের করলো, নিচের খোলা মাঠে আগুন জ্বালিয়ে আড্ডা দিয়ে রাতটা পার করবে। যেই ভাবা সেই কাজ। তারা হন্তদন্ত হয়ে কাঠকুড়োতে পুরো ফার্ম হাউস চষে বেড়ায়, কিন্তু কোনো কাঠের টুকরো, গাছের ডালপালা কিছুই পায় না। আবারও একসাথে চিন্তা করে, এত সুন্দর স্টে ওভার কাটানো যায়। 2 জন বন্ধ খোলা মাঠের একদম কোণে একটি শুকিয়ে যাওয়া ছোট গাছ দেখলো, যেটা জীবন বলে কিছু নাই, মানে গাছটার কি মরে গেছে। তারা বুদ্ধি বের করলো, সেটাই না হয় পুড়িয়ে ফেলা হোক। বাকি 2 জনে এতে রাজি হচ্ছিল না। তাদের কথা থাক না, ওখানে প্রাণহীন, তবুও তো গাছ, এটারে পুড়িয়ে মজা করার পক্ষে নেই। যাই হোক, 2 জনে চাপাচাপিতে শেষমেশ রাজি হতে হইলো বাকি 2 জনে। গাছটার প্রথমে ডালপালা ভেঙে আনা হলো, এগুলো আগে পোড়ানোর ব্যবস্থা করা হলো। খুবই দ্রুত আগুন ধরলো এবং নিমিষেই এতগুলো ডালপালা জ্বলে শেষ হয়ে গেল। তারা তো অবাক, এত ডালপালা নিলাম, এত তাড়াতাড়ি পুড়ে শেষ হয়ে গেল।
একটু শীত নিবারণ হলো না, বরং শীত যেন বেড়েই চলেছে। যদিও সেখানে মারাত্মক ঠান্ডা, ফার্ম হাউসের মালিক এই ঠান্ডায় বের হতেই না করে দিয়েছিলেন। তারা চারজন এবার পুরো গাছটাই ভেঙে ফেলে, ডালপালা একত্র করলো এবং আগুন জ্বালানির জন্য তৈরি হলো। এবার আগুন ধরালো বটে, তবে এর যে তাপ, তারা এই ঠান্ডায় ঘেমে গেল। এটাকেও স্বাভাবিকভাবেই নিল। গাছটা উপড়ে ফেলতে কম পরিশ্রম হয়নি, তবে ডালপালাগুলো কিন্তু একটু ছাই হচ্ছিল না। এর মধ্যে তাদের খাবার নিয়ে এলো। 3জন গার্ড এসে পৌঁছায় গেল। তারা পরম বিস্ময় হয়ে তাদের কর্মকাণ্ড দেখতে লাগলো। সেখানে খানা শুরু করার আগে একজন জানালো তাদেরকে টয়লেটে যেতে হবে প্রসাব করার জন্য। বাকিরা খানার ব্যবস্থা করছিল। কাবাব দিয়েছে কয়েক পদের, আর বড় সড়ক চাপাতি, রুটি, সালাদ এবং বিয়ার। কি লাগে আর তাইলে? ধন্যবাদ জানাতে ফার্ম হাউসের মালিককে ফোন দিতে গিয়ে দেখলো নেটওয়ার্ক নেই। কি আর করা। এদিকে টয়লেটে যাওয়া বন্ধুর পাত্তা নেই। প্রায় আধা ঘন্টা হয়ে যাওয়ার পরে তাকে ফোন দিল। সে রিসিভ করে প্রথমে বলল, দোস্ত, আমাদের সেই গাছটা পোড়ানো উচিত হয়নি, বড্ড ভুল হয়ে গেছে বলে ফোনটা কেটে দিল। সবাই ভীষণ অবাক হয়ে গেল। আবারও চেষ্টা করতে গিয়ে দেখলো নেটওয়ার্ক নেই। হঠাৎ একজন বলল, আরে তুই কারো ফোন দিছিলি? ওর ফোন তো এখানেই ফেলে গেছে। সবাই অবাক হতে দেখা গেল টয়লেটে যাওয়া বন্ধুটা ফিরে এসছে। ঘটনা ধামাচাপা পড়ল। খাওয়ার পরেই বিয়ারের পালা। এবার একটা বন্ধুর গেল টয়লেটে। সেও দেরি করতে লাগলো। একদম খবর নাই না ফেরার একদম। এবার ফোন না দিয়ে সবাই টয়লেটের দিকে যাবে, এমন সময় দেখে সে বন্ধু ফিরে আসছে। সে এসে গম্ভীর হয়ে বলল, আমাদের গাছটা পোড়ানো ঠিক হয়নি বন্ধু। বাকি দুজন মশকরা মনে করে হাসাহাসিতে গড়া দিতে লাগলো। টয়লেটে যাওয়া বন্ধুরা কিন্তু একদম চুপ হয়ে রইল। সময়ের সাথে এবার 3য়জন গেল টয়লেটে। তারও একই দশা, আসার নামটা নাই। এবার বাকি একটা বন্ধু আগে টয়লেটে যাওয়াদের বলল, চল আমরা গিয়ে দেখি তো ঘটনাটা কি। তারা চুপ হয়ে বসে রইল, মানে কোনো কানেই শুনছে না। অগত্যা গার্ডদের ডেকে ওই বন্ধুই গেল খোঁজ করতে। কে দেখে টয়লেটের ভেতরে আগুন জ্বলছে, অথচ ধোয়ার নামগন্ধ নেই। গার্ডরা অবাক হলো। সাহস করে এগিয়ে দেখে টয়লেটের ভিতরে 3জন জ্বলে পুড়ে কয়লা হয়ে গেছে প্রায়। গার্ডরা বলল, দেরি না করে চলুন আমরা এখান থেকে পালাই, পরে বুঝবো কি হয়েছে না হয়েছে। সেই বন্ধুটা জায়গায় যেন জমে গেল। তাকে কাঁধে তুলে গার্ডরা বেরিয়ে এলো এবং সোজা ফার্ম হাউসের মালিকের বাসায় চলে গেল। উনি সব শুনে স্থানীয় থানায় ঘটনাটি জানালেন। পুলিশ পুড়ে আঙ্গার হয়ে যাওয়া 3 ব্যবসায়ী দেহ উদ্ধার করলেন। তারাও কুল কিনারা করতে পারছেন না আসলে ঘটনাটি কি হলো। ফার্ম হাউসের মালিক এইটুকু জানাতে পারলেন, ফার্ম হাউসের সেই গাছটি নাকি খারাপ ছিল। এটাই জিন থাকে বলে তাদের এখানে থাকা অনেক অভিযোগ রয়েছে। তবে কোনোই দুর্ঘটনা ঘটেনি, কোনোদিন দেখিনি দুর্ঘটনা ঘটেছে। তাছাড়া একদম নতুন বলা চলে ফার্ম হাউস। পুলিশ নানান তদন্ত করল, ব্যবসায়ীকে এই শর্তে ছেড়ে দিল, যখনই ডাকবে তখনই যেন উপস্থিত হবে এই বলে। ব্যবসায়ী একদম চুপসে গেল। যাওয়ার আগে জাস্ট বলল, আমি কাল স্বপ্নে দেখলাম একটা প্রাণী বলছে, তোমরা গাছ পোড়াওনি, আমার বংশ পুড়িয়েছো, এর বিনিময়ে তোমারও একই হাল হবে। ব্যবসায়ী নিজের গাড়ি নিয়ে ফিরে গেল। পথিমধ্যে কোনো কারণ ছাড়াই তার গাড়িতে আগুন ধরে বিস্ফোরণে সেও নাকি তার বন্ধুদের কথায় রওনা হলো। খুব দ্রুত লাফিয়ে পড়ায় প্রাণে বেঁচে যায় সেই গাড়ির চালক। এই ছিল ঘটনা। ঘটনাটি পাকিস্তানি বিয়ের অনুষ্ঠানের রহস্যময় ঘটনা পাকিস্তানের করাচি শহরের একটি এলাকায়।
সেখানে বসবাসকারী একজন দারিদ্র লোক তার একমাত্র মেয়ের বিয়ের আয়োজন করছেন। আমাদের দেশের মতনই ইজ্জত রক্ষার্থে একটি সাধ্য মতন অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নেন। সেই এলাকার কমিউনিটি সেন্টার নেয়ার মতো সামর্থ্য ওনার নাই, তাই এলাকার পরিত্যক্ত একটি জমিতে বিয়ের আয়োজন মনস্থ করলেন তিনি। সব কিছু বিবেচনা করেই উনি বরযাত্রীর 200 লোকের মতো আয়োজনের ব্যবস্থা করলেন। করাচিতে এসব অনুষ্ঠানের A to Z করার জন্য রয়েছে বিভিন্ন ইনভেস্ট ম্যানেজমেন্ট। আমাদের এখানে এসবের খরচ খরচা বেশি পড়লেও ওখানে এসবের ইভেন্টের দিয়ে করালে খরচ খরচা অনেক কম হয়। তো যাই হোক, তাদের আয়োজনের দিন ঠিক সবই চূড়ান্ত হলো। বিয়ের চিরাচরিত নিয়ম অনুযায়ী উপটানের ব্যবস্থা করা হলো। আমাদের যেমন হলুদ হয়, ওদের ওখানে উপটান করা হয়, মানে একই জাতীয় অনুষ্ঠান। সেদিন শুধুমাত্র নিকটবর্তী আত্মীয়রা এসেছিলেন, তাদের সাথে এসেছিল কিছু দুষ্টু ছেলেমেয়েদের দল। তারা বাড়ির প্রাচীন একটি গাছের নিচে হট্টগোল করছিল, চেঁচামেচি করছিল। রাত প্রায় 2:45 মতো বাজে। সেই সময় গৃহ কর্মকর্তা বেরিয়ে পড়লে বাচ্চাদের শাসিয়ে বলেন, আরে হয়েছে তো, এবার বাবা শান্ত হও, তোমরা আর হট্টগোল করো না। সবাইকে চেঁচিয়ে বলল, এই একটা দিন আমরা আনন্দ করব না? এখন একটু খেলা করলে কি হয়? তাদের কাছে কিছু বাদ্যযন্ত্র ছিল, সেটাই বেসুরো সুরে বাজাচ্ছিল। গৃহকর্তা সেই গাছের দিকে আঙুল ইশারা করে বললেন, এই যে গাছ দেখছো, এখানে একাধিক বৃদ্ধ জিন থাকেন, আমাদের উচিত নয় ওদের বিরক্ত করা। বাচ্চাদের দল যথেষ্ট ভয় পেল বৃদ্ধটির কথা শুনে। তারা শান্ত হয়ে ঘরে ফিরে গেল। যথারীতি পরের দিন রুকসাত মানে বিয়ের আয়োজন শুরু হলো নির্ধারিত প্যান্ডেলে। খাবার দাবার এসে গেল আয়োজনের সামনেই। দারিদ্র কর্মকর্তা সামর্থ্য অনুযায়ী ব্যবস্থা করলেন। তাকে ইভেন্টের লোকজন খাবার বুঝিয়ে দিতে লাগলো। তাদের বিয়েতে আয়োজন করেছিল বিরিয়ানি, জার্দা, সালাদ। মূলত পাকিস্তানে এই তিনটাই হচ্ছে সবথেকে বেশি জনপ্রিয় বিয়েতে সেই সময় অনুযায়ী। এই 3টা আইটেম 200 জন বরযাত্রী এবং 200 জন আত্মীয়র জন্য বরাদ্দ করা হলো। অবশ্য সামান্য বেশি রাখা হয়েছিল যেন শর্ট না পড়ে। এই আয়োজনটাও গৃহকর্তার পক্ষে পুরোপুরি একা করা সম্ভব হয়নি, এতে উনি একজন বিত্তবান আত্মীয়র সহায়তা নেন, কারণ তার যথেষ্ট সামর্থ্য ছিল না। বরযাত্রী এসে পৌঁছে গেলে আসতেই কর্তার মাথায় বাজ পড়ল। তারা গুনে গুনে 400+ মানুষ এসে পড়েছে বিয়েতে। এদিকে আগেই নিজেদের লোকজন খাইয়ে ঝামেলা কমিয়ে ফেলা হয়েছে। দৌড়ে গৃহকর্তা গেলেন খাবারের জায়গায়। সব মিলিয়ে এখন 250 জনের খাবার অবশিষ্ট আছে। বাকি 150 লোকের খাবার কিভাবে আনবে এখন, সেই চিন্তায় গৃহকর্তার মাথায় বাজ পড়ল। শেষ, তার সব কিছুই শেষ। এদিকে এসে বরযাত্রী লোকজন খাবারের জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। তাদের বসিয়ে রেখে খাবার আনা সম্ভব না। তাছাড়া এখন আনবেই বা কেমন করে? বিয়েটা এবার ভাঙবে, এই চিন্তা করছিল। ইভেন্টের লোকজন তার দিকে তাকায় রইল যে কীভাবে কী ব্যবস্থা করবে। এই মুহূর্তে যা হয় হবে, খাবার দেওয়া শুরু করতে বলল। আর উনি অনুষ্ঠান থেকেও যেন নেই এরকম অবস্থায় ছিলেন। চারিদিকে শুধু ভব ঘুরে 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 বেড়াচ্ছিলেন। 2-1টি ট্রিপ চলবে, এরপরই একদম নাই হয়ে যাবে খাবার। উনি জানেন এটা। খাওয়া শুরু হলো, 3 ট্রিপ চলছে। এমন সময় খাবারে আরেকটা গাড়ি এসে পৌঁছায় গেল অনুষ্ঠানে। যাক, বোধহয় সেই বিত্তবান লোকটি শেষমেশ এগিয়ে এসেছে। উনি মনে করছিল যে তার সেই বিত্তবান আত্মীয় হয়তো আরও এক গাড়ি খাবারের জন্য অর্ডার করছিল।
এবার আইটেম বেড়ে গেল, যোগ হলো কোরমা, গোলা, কাবাব, রসমালাই, কোপ্তা সহ আরও ভিন্ন ভিন্ন আইটেম। অবিশ্বাস্য ব্যাপার হলো, একে একে সবার খাওয়া তো হলো, আরও বহু লোকে ডেকে এনে খাবার বিতরণ করা হলো। বজরাত্রি ভূয়সী প্রশংসা সাগরে ভাসিয়ে ফেললেন খাবার খেয়ে। গৃহকর্তার হিসাবটা মিলল না, কারণ বিত্তবান লোকটা এই সাহায্য আগেই কেন করল না? আর উনি সহ তার পরিবারে কাউকে আসতেও তো দেখল না। রুকসাত হয়ে গেল, মেয়ে ভালোভাবেই বিদায় নিল। গৃহকর্তা খাবারে বেঁচে যাওয়া বিভিন্ন পদ নিয়ে গেলেন সেই বিত্তবান আত্মীয়র কাছে। তাকে খাবার দিয়ে অসংখ্য ধন্যবাদ জানালেন, বাকি আয়োজনটা করার জন্য আরও বেশি ধন্যবাদ দিলেন। বিত্তবান লোকটা এবার আকাশ থেকেই পড়লো অবশ্য। ভাবছে কী হলো? খাবারের ব্যাগটা খুলে বলল, আল্লাহর কসম, আমি পূর্বের অর্ডার ছাড়া এক বিন্দু পরিমাণ অর্ডার করিনি। বাড়তি লোক এসেছে এটা আমার জানার কথাই নাই। দেখো, এটা বরং ইভেন্টের লোকজন কোনো কারসাজি করেছে হয়তো। তাদের মোটা অঙ্কের টাকার বিল আমি কোনোভাবেই দিতে পারবো না বলে রাখলাম। এবার চলো আমার সাথে তাদের অফিসে। ইভেন্ট ম্যানেজমেন্ট যারা আছে তাদের অফিসে যাওয়া হলো। আরও বেশি অবাক হইল, ইভেন্টের লোকজন ঠিক 450 লোকের আয়োজন করা পর্যন্তই সেখানে উপস্থিত ছিল। তারা জানতে পেরেছিল খাবার শর্ট, তাই ঝামেলা হতে পারে মনে করে তারা নিরাপদে সরে গেছিল। আরও তর্ক চলতেই থাকলো। বিত্তবান ভদ্রলোক বিল মিটিয়ে দিলেন। গৃহ কর্মকর্তার মাথায় এলো না এত বাড়তি খাবার কে দিল। শেষ রাত্রের দিকে বাড়ির উঠানে সেই প্রাচীন নিম গাছ তলায় নামাজ পড়ে বসে রইলেন আর ভাবলেন যে আসলে সাহায্যকারীটা কে এভাবে সাহায্য করলো। হঠাৎ তাকে ভয়ানকভাবে চমক দিয়ে গাছ থেকে আওয়াজ এলো, আরে তুমি তো আমাদের সেদিন বাচ্চাদের হাত থেকে আরাম দিছো না? এর বিনিময়ে আমরা তোমার জন্য এইটুকু করতে পারি না? ইবাদতে মনোযোগী হও, আমরা তোমার অদৃশ্য প্রতিবেশী। মাত্র এটা আমাদের তরফ থেকে তোমার কন্যার জন্য উপহার। তো এই ছিল ঘটনা।